জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের রায়ের দিন জানা যাবে আজ। প্রসিকিউশনের পাল্টা চুক্তি উপস্থাপনের পর সমাপনী বক্তব্য রাখছেন অ্যাটর্নি জেনারেল। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে অনিশ্চয়তা নেই, আগে গণভোট দাবি জামায়াত আমিরের। ক্ষমতায় গেলে নির্বিঘ্নে থাকবেন সংখ্যালঘুরা, অতীতে দলীয় ভুলের জন্য চাইলেন নিঃশর্ত ক্ষমা। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিয়ে গুরুত্ব পাচ্ছে আলোচনা। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে প্রাণ গেল তরুণের, থমথমে এলাকা। এবং কৌশলে ভাড়া ফাঁকি দিয়ে মেট্রো রেলে চড়ছে সংঘবদ্ধ চক্র, এক মাসে বিনা ভাড়ায় ৫ লাখ টাকার ভ্রমণ। উদ্দেশ্য ছাড়া স্টেশনে ঢুকলে ১০০ টাকা জরিমানা, বিপাকে সাধারণ যাত্রী। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের রায়ের দিন জানা যাবে আজ। ট্রাইব্যুনালে সমাপনী বক্তব্য রাখছেন অ্যাটর্নি জেনারেল। সরাসরি যাচ্ছি সেখানে। এটা আমি বলতে পারি, পারমাণবিক যুদ্ধের বিশাল সম্ভাবনা তৈরি করে এই দম্পতি পুরো বিশ্বের লাখ লাখ নিরপরাধ মানুষের মৃত্যু পরোয়ানা জারি করেছে। 2 জন মানুষের মৃত্যুদণ্ড কার্যকর অবশ্যই একটি বড় ঘটনা, কিন্তু তার চেয়েও বড় ঘটনা হবে যদি লাখ লাখ মানুষ এই গুপ্তচক্রের কারণে মারা যায়। আমরাও মনে করি নিশ্চয়ই এই আসামিদের মৃত্যুদণ্ড দাবি করা, মৃত্যুদণ্ড হওয়া, কার্যকর হওয়া, মৃত্যুদণ্ডের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা একটি বড় ঘটনা হিসাবে অনেকেই দেখবেন। কিন্তু এই আসামিদের যদি ন্যায় শাস্তি নিশ্চিত করতে না পারি আমরা, তাহলে এই আসামিদের হাতে বাংলাদেশের অসংখ্য অগণিত মানুষের জীবন বিপন্ন হবে। এই আসামিদের হাতে বাংলাদেশের নিরীহ মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, 5 বছরের শিশু মারা যাবে, 10 বছরের আনাস মারা যাবে, পানি বিতরণ করা অবস্থায় মুগ্ধ মারা যাবে, বুক চিতিয়ে আবার রাজপথে দাঁড়িয়ে আবু সাইদরা মারা যাবে। আমরা যদি ন্যায় বিচার নিশ্চিত করতে না পারি, এই 2 জনের বিচার ব্যাহত হয়, এই 2 জনের যদি শাস্তি না হয় যেটা আইনে প্রেসক্রাইব করা আছে, তাহলে বাংলাদেশের মানুষ ইতিহাসে রাস্তা খুঁড়ে একটি ভীরু কাপুরুষের উপমা হয়ে রয়ে যাবে। সেই কারণেই আমরা মনে করি এই বিচারে আমরা যা প্রমাণ করেছি সেটা বিয়ন্ড অল রিজনেবল ডাউট। এই কথা বলে আমি সর্বশেষ কথা যেটি বলবো সেটি হলো, রোজেনবার্গ দম্পতি সাহসের সাথে কারাগারে থেকে তার আইনজীবীকে 19 জুন 1951 সালে প্রথমে জুলিয়ার চিঠি লিখেছিলেন। ফাঁসির কাষ্ঠের মুখোমুখি দাঁড়িয়ে লাস্ট দিন আমি প্রত্যাশা করব এই আসামিরা আদালতে এসে আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্ত উপস্থাপন করে এথেল এবং জুলিয়াসের মতো বলবেন, পৃথিবীতে শান্তি আনার জন্য, সোনার ফসল আর গোলাপের দিন আনার জন্য অনায়াসে মাথা উঁচু করে সাহস, নিজেদের শক্তিতে লক্ষ্য স্থির রেখে, অকম্পিত বিশ্বাসে জল্লাদের চোখে চোখ রেখে আমরা দাঁড়িয়ে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ভূমি রেখে যাব। আমি বিশ্বাস করি, আমি প্রত্যাশা করি, আমার আকাঙ্ক্ষার জায়গা এই আসামিরা ন্যায় বিচারের মানদণ্ড নিশ্চিত করতে হলে, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ভূমি গড়ে তুলে দেওয়ার জন্য ওনারা বলবেন, যেমন বলেছিলেন এথেল এবং জুলিয়াস তার লয়ারের মাধ্যমে গোটা বিশ্বকে জানিয়েছিলেন, স্বাধীনতা এবং অন্য যেসব জিনিস জীবনকে সত্যি সুন্দর, সত্যি সার্থক করে তোলে, তা পাবার জন্য মাঝে মাঝে খুব বেশি রকম মূল্য দিতে হয়। তারা হয়তো এরকম একটি উক্তি দিয়েই এই বিচারের রায় মেনে নেবেন, অন্য কোনো পথ বেছে নেবেন না, অন্য কোনো পথে তারা হাঁটবেন না।
এই কথা বলে আমি আপনার কাছে আইনে প্রদত্ত সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করে আমার কথা শেষ করছি। মাচ অবলাইজ। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের রায়ের দিন ধার্যের আগে ট্রাইব্যুনালের সমাপনী বক্তব্য রাখছিলেন অ্যাটর্নি জেনারেল। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তবে নির্বাচনের আগেই গণভোট চায় দলটি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চায় জামাত। ক্ষমতায় গেলে সাংবিধানিক অধিকার অনুযায়ী নির্বিঘ্নে থাকবেন সংখ্যালঘুরা। 1947 সাল থেকে এখন পর্যন্ত দলীয় ভুলের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামাত আমির। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বুধবার সকালে নিউ ইয়র্কে এসে সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন সহ নানা ইস্যুতে কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, তবে পিআর সহ সংস্কার ইস্যুতে জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত। পিআর আমাদের দেশের জন্য অবশ্যই নতুন, কিন্তু বিশ্বের উন্নত 28টি দেশ ও 91টি দেশ এটা অনুসরণ করে। জনগণ জানতে হবে এই জিনিসগুলো, আমরা জানানোর সুযোগ নিচ্ছি। 2 নম্বর হচ্ছে, একটা নির্বাচনের আগে আরেকটা নির্বাচন, এটা খুবই যৌক্তিক। ওই দিন যদি নির্বাচন হয়, কিসের ভিত্তিতে নির্বাচন হচ্ছে জনগণ জানবে না। 2 নম্বর হলো, তখন 2টা পেপার পাবে, ব্যালট পেপার। আমাদের দেশের মানুষ কত সচেতন নয়, একটা পকেটে ঢুকে আরেকটাতে সিল মেরে, যেটাতে মার্কা দেখবে সে চলে আসবে। এতে গোটা নির্বাচন ব্যবস্থাটাই ফ্রেজাইল হয়ে যাবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সংবিধান অনুযায়ী নির্বিঘ্নে থাকবেন সংখ্যালঘুরা। সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বলেও জানান তিনি। ভারত বাংলাদেশের চাইতে 26 গুণ বড় একটা দেশ, দুনিয়ার সবচেয়ে বড় পপুলেশনের দেশ। তাদের রিসোর্স, তাদের ম্যান পাওয়ার, তাদের ল্যান্ড হিউজ দেন উই পিপল। আমরা তাদেরকে তাদের জায়গায় রেসপেক্ট করতে চাই, কিন্তু আমাদের যে ছোট্ট একটি ল্যান্ড আছে আর 180 মিলিয়ন পপুলেশন আছে, এটাকেও তাদের রেসপেক্ট করতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে 1947 সাল থেকে এখন পর্যন্ত দলীয় ভুলের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামায়াতের আমির। আমি বলেছি, শুধু এখন 47 সাল থেকে শুরু করে জামাত ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো ধরে কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আগামী নির্বাচনে দেশে গিয়ে প্রবাসীদের ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। 2001 সালের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সাবেক কিংবা বর্তমান কোনো আমির যুক্তরাষ্ট্রে আসেননি, আর ডাক্তার শফিকুর রহমানের এটি প্রথম যুক্তরাষ্ট্র সফর। আগামী 24 অক্টোবর বাফেলো, 25 অক্টোবর মিশিগানের ডেট্রয়েট এবং 26 অক্টোবর নিউ ইয়র্কে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন জামাতের আমির। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। বেলা 11টায় নির্বাচন কমিশনে আসে দলটির প্রতিনিধিরা। বৈঠকে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং এসির সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া। বৈঠকে বিএনপি আগামী সংসদ নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার বিষয়ে তাদের অবস্থান তুলে ধরবে। একই সঙ্গে নির্বাচনী আসন পুনর্বিন্যাস সহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলেও জানা গেছে। এর আগে 21 অক্টোবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বিএনপির 3 সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে। এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু,
সকাল 11টায় নির্বাচন কমিশনে আসে 3 সদস্যের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল এবং এসে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন তারা। এখনও বৈঠকটি চলমান রয়েছে, 1 ঘন্টা অতিবাহিত হয়েছে, বৈঠকটি এখনও চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বৈঠকে মূলত যে আলোচনার বিষয়বস্তু সেটি হচ্ছে নির্বাচনের প্রস্তুতি এবং এই নির্বাচনের প্রস্তুতির মধ্যে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতি নিয়ে মূল আলোচনা রয়েছে তাদের। একই সাথে ভোটকে যাতে নির্বিঘ্নে করা যায় এবং ভোট সুষ্ঠু নিরপেক্ষ করতে বিএনপির তরফ থেকেও সহযোগিতা করা হবে নির্বাচন কমিশনকে এবং সরকারকে, যাতে করে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়, নির্বাচন নিয়ে যাতে কোনো বিতর্কের সৃষ্টি না হয় এমন বার্তা নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দিতে এসেছেন। যেহেতু এই বিএনপি একটি বড় রাজনৈতিক দলের একটি, সেক্ষেত্রে তারা নির্বাচন কমিশনকে সম্পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিতে চায়। তবে কমিশনের প্রস্তুতি কতটুকু, তারা কিভাবে আগাচ্ছেন এবং যেহেতু ফেব্রুয়ারিতে ভোটের কথা বলা হচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে, সেই ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে কমিশন এখন পর্যন্ত কতটুকু প্রস্তুত রয়েছে সেটি নিয়েও মূলত কথা বলবেন তারা। এবং একই সাথে যেহেতু আবারও বলা হচ্ছে যে অতীতে যারা নির্বাচনে দায়িত্ব পালন করেছে, একই নির্বাচনী কর্মকর্তা থেকে শুরু করে ভোট গ্রহণ কর্মকর্তা, সেখানেও একটি বড় পরিবর্তনের কথা বলছে তারা। নির্বাচন যাতে কোনো ধরনের বানচাল করা না হয় এবং নির্বাচন কমিশনে যাতে কেউ পক্ষপাতিত্ব আচরণ না করে, সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা চলছে। মূলত যে বৈঠক শেষে আমরা জানতে পারবো দলটির কাছ থেকে যে তারা কি দাবি নিয়ে এসেছিলেন, কমিশনের কাছে কি প্রস্তাব রেখেছেন। আমাদের ততটুকু সময় পর্যন্ত অপেক্ষা করা লাগবে। আগারগাঁও নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সময় সংবাদে আরো থাকছে। সাবনেট থেকে কৌশলে শিশু অপহরণ, আবাসিক হোটেলে আটকে রেখে মুক্তিপণ দাবি, না দিলে হত্যার হুমকি, অপহরণকারী দম্পতিকে জিজ্ঞাসাবাদে পুলিশের তথ্য। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে 2 গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল তরুণের। স্থানীয়রা জানান ভোরে ক্যাম্পের 4 নম্বর গলিতে 2 গ্রুপের সংঘর্ষ হয়। সেখান থেকে একটি ককটেল এসে জাহিদের গায়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ট্রমা সেন্টারে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। পরিবার জানায় মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না জাহিদ। এলাকার 2 পক্ষের হামলার শিকার হন তিনি। পুলিশ বলছে ক্যাম্পের অপরাধ দমনে চলছে অভিযান, তবে মূল হোতাদের ধরা না গেলে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। এই মুহূর্তে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। চলে যাচ্ছি তার কাছে। মেঘ, রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ভোরে 2 পক্ষের সংঘর্ষে একজন কিন্তু নিহত হয়েছেন, যার নাম জাহিদ। আমরা এখানে এসে বাসিন্দা এবং সেই সঙ্গে জাহিদের পরিবারের সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে তেমনটা জানিয়েছেন। মূলত ভোর রাতের দিকে এই সংঘর্ষটি ঘটে। একটু যদি দেখাতে চাই যে মূলত এখানে একটি ছোট বাসা রয়েছে, যেই বাসার গেটের মধ্যে আমরা এখনও দেখতে পাচ্ছি যে আঘাতের যে চিহ্ন অর্থাৎ হামলার যে চিহ্ন, সেই চিহ্ন কিন্তু এখনও রয়েছে। এবং সেই সঙ্গে মূলত এই যে 7 নম্বর যে সেক্টর অর্থাৎ 7 নম্বর গলি যেটিকে বলা হয় মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের, সেই জেনেভা ক্যাম্পেই তারা মূলত 2 পক্ষর হামলাতেই সংঘর্ষেই কিন্তু মূলত হচ্ছে একজনের প্রাণ যান। প্রথমে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এরপর ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবং সেই সঙ্গে একটু যদি জানিয়ে রাখতে চাই যে পরিবারের যে দাবি, জাহিদ মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিল না, বরং এলাকার যে 2 পক্ষের হামলার সংঘর্ষ হয় সেই হামলার শিকার তিনি বলে দাবি করছেন। এবং একটু যদি আপনাদেরকে ক্যামেরার ফ্রেমে যদি দেখাতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে এই যে 2 তলা যে ভবনটি রয়েছে, অর্থাৎ এই ভবনের দেখছি যে ককটেলের যে ছাপ, সেই ককটেলের ছাপও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং সেই সঙ্গে যদি এই 7 নম্বর সেক্টরের যে গলিটি রয়েছে, সেই গলিতে একটু যদি আপনাদেরকে দেখাতে চাই যে মূলত এই গলি থেকেই এর সামনে যে 4 নম্বর সেক্টর রয়েছে, 7 নম্বরের ঠিক সোজা যদি আমরা চলে যাই, সোজাই যে 4 নম্বর সেক্টর রয়েছে, সেখান থেকে মূলত জাহিদ হচ্ছে সংঘর্ষের যে শব্দ, সেই শব্দ শুনে তিনি ভোরে বের হন। ভোরে বের হওয়ার পর এক পর্যায়ে 2 পক্ষের মাঝখানে গিয়েই তার মাথায় কিন্তু ককটেল আঘাত লাগে এবং সঙ্গে সঙ্গেই এই মাথা থেকে মগজ বের হয়েছে, যার ফলে তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করে। তো সবকিছু মিলিয়ে বলা চলে যে এই ছিল আমার কাছে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প থেকে সর্বশেষ।
সহকর্মী তানভীর হাসান মেঘ যুক্ত হয়েছিলেন রাজধানী মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে। মেট্রো রেলে অভিনব কৌশলে ভাড়া ফাঁকি দিয়ে চলাচল করছে সংঘবদ্ধ চক্র। সন্দেহজনক প্রবেশ ও বহির্গমন বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছে ডিএমটিসিএল। ব্যবস্থাপনা পরিচালক জানান, 1 মাসেই বিনা ভাড়ায় 5 লাখ টাকার ভ্রমণ করেছে চক্রের সদস্যরা। এ কারণে ভ্রমণের উদ্দেশ্য ছাড়া স্টেশনে ঢুকলে 100 টাকা জরিমানার ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। গড়ে প্রতিদিন মেট্রো রেলে যাতায়াত করেন 4.5 লাখ যাত্রী। এত মানুষের ভিড়ে রয়েছে সংঘবদ্ধ একটি চক্র, বিনা ভাড়ায় যাতায়াত করছে মাসের পর মাস। মেট্রো রেল পরিচালনার দায়িত্বে থাকা ডিএমটিসিএল বলছে, অভিনব কায়দায় ভাড়া ছাড়াই যাতায়াত করেছে একদল লোক। এজন্য শুরুর স্টেশনে থাকে একটি দল, আরেকটি দল থাকে গন্তব্য স্টেশনে। শুরুর স্টেশনে কার্ড ব্যবহার করে ঢোকেন একজন, পরে সেই কার্ডটি আরেকজনের কাছে হস্তান্তর করেন। তিনি সেই কার্ড ব্যবহার করে স্টেশন থেকে বেরিয়ে যান, ফলে কোনো ভাড়া কাটে না। একই ব্যবস্থা থাকে গন্তব্য স্টেশনেও। 60 জন লোক গত 1 মাস 5 লক্ষ টাকার মতো কিছু একটা ঝামেলা করছে। সে একবার ঢুকে আবার সে বাইর হয় না অফিসিয়ালি, সে কার্ডটা পাঞ্চ করে, সে ভিতরেই থেকে যায়, বাইরে হচ্ছে না। বিনা পয়সায় 40টা 60টা কার্ড গত 3 মাস চলতেছে। সন্দেহজনক কার্ডের প্রবেশ ও বহির্গমন বিশ্লেষণ করে ভাড়া ফাঁকি দেওয়া চক্রের সন্ধান পেয়েছে ডিএমটিসিএল। ব্লক করা হয়েছে অন্তত 60টি কার্ড। এই চক্রটা গত 3 মাস যাবত করতেছিল এবং লাখ লাখ টাকা রেভিনিউ লস করেছিল। আমরা ধরতে অনেক টাইম লাগছে। এটা হয়েছে 2 জনকে। যখন আমরা রিপোর্ট জেনারেট করছি, ইনভেস্টিগেট করছি, তখন যে এই চক্রতে এই 60 টাকার মতো ব্লক করা হয়েছে। খালি কার্ড ব্যবহার করে স্টেশনে প্রবেশের 5 মিনিটের মধ্যে বেরিয়ে গেলে কোনো ভাড়া দিতে হয় না। এই সুযোগ নিয়েই বিনা ভাড়ায় যাতায়াত করেছে চক্রটি। 20 অক্টোবর থেকে এই ফাঁকফোকর বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। মেট্রো রেলের একই স্টেশনে টিকিট কেটে একবার প্রবেশ করার পর যে কোনো কারণে বের হতে গেলেই কাটা হচ্ছে 100 টাকা জরিমানা, যেটির আগে সময় ছিল 5 মিনিট। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তারা বলছেন, দেয়া হয়নি আগাম বার্তাও। মাসের শেষ আমি 100 টাকা আপনার মাত্র টপ আপ করলাম করে আমি যখন বেরোতে গেলাম আমার 100 টাকা কেটে নিয়ে গেল। ধরেন আমি ঢুকলাম, এই মুহূর্তে আমার ফোন আসছে যে আপনি ব্যাক করেন, আমার ওমকে মারা গেছে বা অসুস্থ হয়ে পড়ছে, তখন আমার অবস্থাটা কী হবে? 20 টাকা ওই স্টেশনারি ভাড়া ধরুক তাও মানা যায়, কিন্তু 100 টাকা আসলে টাকা কি এতই সস্তা? 100 টাকা বেশি নেওয়া আমি মনে করি সেটা অনৈতিক, অযৌক্তিক। অনেকজনের একটা চক্র ছিল, ওরা আসতো, এসে এন্ট্রি করে আবার সাথে সাথে এখানে এক্সিট করে বের না হয়ে অন্য স্টেশন চলে গিয়ে আবার ঠিক একইভাবে বলতো আমি এন্ট্রি করে আসি না, এন্ট্রি করে আবার এক পাশে এন্ট্রি করে আরেক পাশে এক্সিট করে বের হয়ে যেত। সাধারণ যাত্রীদের ভোগান্তি বিবেচনায় জরিমানা কমিয়ে আনার আভাস দেন ডিএমটিসিএল এমডি। জরিমানাটা একটু কমে আনা যায় কিনা আপনি বলে দেন না, তাহলে আমি 2টা পেপার 10টা পেপার পাইলে তো আমিও কমাইতে পারি ভাই। মুষ্টিমেয় অপরাধীদের জন্য বিপুল সংখ্যক যাত্রীদের ভোগান্তি এড়াতে জরিমানার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান যাত্রীরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। ছোট শিশু আছে এমন বাসায় ওঠেন সাবলেট হিসেবে। শিশুদের সঙ্গে গড়ে তোলেন সখ্যতা। সুযোগ বুঝে অভিভাবকদের চোখ ফাঁকি দিয়ে শিশুদের করেন অপহরণ। এরপর বিভিন্ন আবাসিক হোটেলে আটকে রেখে পরিবারের কাছে চান মুক্তিপণ। দিতে না চাইলে নির্যাতনের পাশাপাশি দেয়া হয় হত্যার হুমকি। সম্প্রতি কামরাঙ্গীরচরে এক শিশুকে অপহরণের ঘটনায় ফয়সাল ও কাকলি দম্পতিকে গ্রেফতারের পর এসব তথ্য দেয় পুলিশ। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরের বাসায় 19 অক্টোবর সকালে আব্দুল নূর হাদি নামের 4 বছর বয়সী শিশু খেলছিল। পাশেই ঘুমিয়েছিল তার মা। ঘুম ভাঙলে দেখেন আদরের সন্তান পাশে নেই। পাশের সাবলেটে থাকা দম্পতিও নিখোঁজ। ফোন করলে শিশুটি ওই দম্পতির কাছে আছে বলেও জানান। কিছুক্ষণ পরে ফোন বন্ধ। শিশুটিকে নিয়ে পালানোর দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। মোচরেও গেছি বাজারে, এখানেও গেছি, আলীনগর বাজারেও গেছি, কোনো জায়গায় পাইতেছি না। এরপরে আবার হ্যাঁ কল ব্রেক করলাম। কল ব্রেক করার পরে হ্যাঁ কয় আপনি চিন্তা করেন আমি আসতেছি 2 মিনিট 3 মিনিটের ভিতরে। পরে শিশুর মায়ের ইমো নম্বরে মেসেজ পাঠিয়ে জানানো হয় নূরকে অপহরণ করা হয়েছে। ফিরে পেতে দিতে হবে 1 লাখ টাকা। এসএমএস দেওয়ার পরে বলে যে 1 লাখ টাকা লাগবে আপনার বাচ্চা যদি নেন।
আর যদি 1 লাখ টাকা না দেন তাহলে আপনার বাচ্চারে আমি বুড়িগঙ্গা নদীতে ফালাই দিব। কিছু বুঝে উঠতে না পেরে 5,000 টাকা মুক্তিপণ পাঠানো হয় অপহরণকারীদের কাছে। অবশেষে পুলিশের সাহায্য চায় পরিবার। সারাটা দিন আমি করছি, তো আমার বাচ্চা কই। 2 দিন ধরে চেষ্টার পর তথ্য প্রযুক্তির সাহায্যে অপহৃতের অবস্থান মিরপুরে শনাক্ত করা হয়। এরপর ক্লাসিক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মোহাম্মদ পারভেজ ও কাকলি আক্তার দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়। এই স্বামী স্ত্রী 15 দিন আগে শিশুটির বাসায় সাবলেট হিসেবে ভাড়া ওঠে। এরপর তার সঙ্গে সখ্যতা গড়ে তোলে। পরে ঘটনার দিন শিশুর মায়ের ঘুমের সুযোগ নিয়ে চিপসের প্রলোভনে অপহরণ করেন। একটা রুম সাবলেট দেবে, আসামিরা পরিকল্পিতভাবেই ওই সাবলেটে এক রুম ভাড়া নেয় এবং ভাড়া নিয়ে ওঠে কোনো খাট বা আসবাবপত্র না নিয়ে তার বাসায় ওঠে। সুযোগ বুঝে সে শিশুকে নিয়ে চলে যায়। পুলিশ বলছে এরা আবাসিক হোটেলে ভাড়া থাকেন, পরে সাবলেট হিসেবে উঠে অপহরণ করে সেই হোটেলে আটকে মুক্তিপণ আদায় করেন। মুক্তিপণ আদায় করতে না পারলে শিশু বিক্রি করে দেন বলেও অভিযোগ উঠেছে। অভিযোগ তদন্তের পাশাপাশি মানব পাচারকারী চক্রের সঙ্গে তারা জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ। একজন ব্যক্তির কাছে হয়তো একটা সিম থাকতে পারে, তাকে গ্রেপ্তার করার সময় 15-20টা সিম পাওয়া গেছে, যে সিম কার্ড পাওয়া গেছে। আর সে এককভাবে এই যে কথা বলে তার সিম যে নাম্বার দিয়েছিল রেগুলার নাম্বার না এটা তার, কারণ সে অপরাধ করার ইচ্ছা নিয়েই এই সিমটার নাম্বারটা বাড়ির মালিককে দিছে। এ ধরনের বিপদ থেকে বাঁচতে সাবলেট দেওয়ার আগে আরো সতর্ক হওয়ার আহ্বান পুলিশের। 40 ঘন্টার ভিতরে হয়ে গেছে। মাসুদুর রহমান, সময় সংবাদ। সংবাদে আরো থাকছে। সিরিজ নির্ধারণীর তৃতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও উইন্ডিজ। চাপে অধিনায়ক মিরাজ, স্বাগতিক একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার কাজ শেষ হয়েছে। রায়ের তারিখ জানা যাবে 13 নভেম্বর। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল। সরাসরি যাচ্ছি সেখানে। প্রায়শ্চিত্ত হতো, ওনারা সেটা বলেননি, বরং চিফ প্রসিকিউটর রাইটলি আদালতের সামনে আজকে বলেছেন ওনাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা নাই। এতগুলো জীবন ঝরে গেছে, এতগুলো মানুষ পঙ্গু হয়েছে, বাংলাদেশ তার গণতন্ত্র হারিয়েছে, বাংলাদেশের মানুষ মানবাধিকার হারিয়েছে, ভোটের অধিকার হারিয়েছে। এর জন্য এই আসামিদের ন্যূনতম কোনো অনুশোচনা নাই। এটাই সবচেয়ে দুঃখের ব্যাপার। আমি বলেছি এখানে যদি ন্যায় বিচার না হয় তাহলে মার্টিন লুথার এখানে একটা অবিচার হবে, এবং সেখানে মার্টিন লুথার কিংয়ের ভাষায় ইনজাস্টিস এনিহোয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার। আমি এলিয়নর রুজভেল্টের রেফারেন্স টেনে বলেছি ন্যায় বিচার মানে উভয় পক্ষের জন্যই ন্যায় বিচার। বাইরে কেউ কেউ বলছেন আসামিরা ন্যায় বিচার পাবে কিনা, এই 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হতে তারা ন্যায় বিচার পাবেন কিনা, 30,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন তারা ন্যায় বিচার পাবেন কিনা, এটাও কিন্তু ন্যায় বিচারের মানদণ্ডে একটা প্রশ্নবোধক চিহ্ন। এটা বলেছি আমি বলেছি এই মামলা আমি বলেছি যে এই মামলায় যে সাক্ষ্য উপস্থাপিত হয়েছে পৃথিবীর যে কোনো দেশের সাক্ষ্য আইনের মানদণ্ডে এই সাক্ষীকে ওভাররুল করার, ফেলে দেওয়ার সুযোগ খুব কম, এটা বলেছি। একই সাথে বলেছি আমেরিকান দম্পতি রোজেনবার্গ নাম শুনেছেন, জুলিয়াস রোজেনবার্গ অ্যান্ড অ্যাথেল রোজেনবার্গ। ওদের 1951 সালে আমেরিকার আদালত যখন বিচার করতে গিয়েছিলেন সেই বিচার প্রক্রিয়ার সামনে এসে দাঁড়ান গোটা বিশ্ব জনমত। নোবেল লরেটি থেকে শুরু করে ইভেন মামলার যিনি প্রধান সাক্ষী ছিলেন সে পর্যন্ত লিখলেন যে একেই সাজা দিও না। কিন্তু প্রসিকিউশন থেকে বলা হয়েছিল, প্রমাণ করতে সক্ষম হয়েছিল এই দুইজনের গুপ্তচর বৃত্তির কারণে, দেশবিরোধী কর্মকাণ্ডের কারণে কোরিয়ান দ্বীপে লাখ লাখ নিরীহ মানুষ মারা গিয়েছিল। এই কারণে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট আইজেনহাওয়ার বলেছিলেন আমি জানি এটা একটি ঘটনা, 2জন মানুষের মৃত্যুদণ্ড, কিন্তু এই ছোট্ট ঘটনার প্রেক্ষিতে আগামী প্রজন্মের লাখ লাখ নিরীহ মানুষ তার জীবন দেওয়া থেকে বেঁচে যাবেন। আমি এটাও বলেছি রোজেনবার্গ দম্পতি মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে বলেছিলেন, ফাঁসির কাষ্ঠের সামনে দাঁড়িয়ে বলেছিলেন চোখে চোখ রেখে, তার লয়ারকে সর্বশেষ চিঠি দিয়ে যেটা বলেছিলেন
ফাঁসির কাষ্ঠ থেকে, আগামী প্রজন্মের জন্য, আগামী পৃথিবীর জন্য আমাদের মৃত্যু হয়তো একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। সন্দেহাতীতভাবে প্রমাণের কথা বলেছেন এবং শাস্তির কথা বলেছেন। জি, আমরা বলেছি যে দালিলিক, মৌখিক, সার্কামস্টেন্সিয়াল সমস্ত ধরনের সাক্ষ্যের ভিত্তিতেই প্রসিকিউশন পক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছেন যে এই অপরাধ সংগঠিত হয়েছে এবং এই অপরাধের সাথে সম্পৃক্ত এই আসামিরা। এবং আমরা বলেছি আইনে প্রেসক্রাইব সর্বোচ্চ যে শাস্তি আছে সেই শাস্তি আমরা চাই। এখানে 3 জন আসামি, কিন্তু আপনি আপনার বক্তব্যে 2 জনের শাস্তি করেছেন। একজন অ্যাপ্রুভার হয়েছেন, সেটা আদালতের উপর নির্ভর করবে। আমরা মনে করি যিনি অ্যাপ্রুভার হয়েছেন ফুল ডিসক্লোজ করেছেন তার ইনভলভমেন্ট, অপরাধের সম্পৃক্ততা। এই অপরাধের সম্পৃক্ততা যদি ফুল ডিসক্লোজ করেন তাহলে আইনের মধ্যেই বিধান আছে, আদালত এটা নির্ধারণ করবেন, সিদ্ধান্ত নেবেন ফুল ডিসক্লোজড হয়েছে কিনা। যদি ফুল ডিসক্লোজড হয়ে থাকেন তাহলে ওনাকে একভাবে ট্রিট করবেন, আদালত যদি মনে করেন ফুল ডিসক্লোজড হয়নি ওনাকে অন্যভাবে ট্রিট করবেন। আপনি একটু আগে বলেছেন যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই ঘটনাগুলো ঘটেছে এবং যদি রাষ্ট্রীয় স্টেট অ্যাপারেটাস ব্যবহার করে এবং যদি বিচার না হয় তাহলে নিহত হবে। এই বাক্যটা কি বলেছেন? একটা হলো যে অপরাধগুলো সৎ সাহস। আমি যদি এই অপরাধের বিচার না করতে পারি তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় উত্তর পুরুষের বিরুকা পুরুষের উপমা হয়ে থাকবো আমরা। আমি বলেছি এই অপরাধের যদি বিচার না হয়, এই আসামিরা যদি খালাস পায় তাহলে এই ধরনের অপরাধ আগামী প্রজন্মের সামনে আরও আসবে। 5 বছরের শিশু এভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, 10 বছরের আনাস গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, মুগ্ধ পানি বিতরণ করতে যে মারা যাবে, আবু সাইদ প্রতিবাদ করতে যে বুক চিতিয়ে বুকে রক্ত রাজপথে ঢেলে দেবে। সুতরাং এইগুলো ভবিষ্যৎ প্রজন্মেরকে রক্ষা করার জন্য এই ন্যায় বিচার অনেক বেশি জরুরি। এইটা বলতে যে আমি বিশ্বের দেশে দেশে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির মুখোমুখি হয়েছিলেন যে সমস্ত রাষ্ট্র এবং সরকার প্রধান, তাদের একটি তালিকা উপস্থাপন করেছি এবং বেশিরভাগ দেখবেন 40-এর দশকে ইউরোপ থেকে এশিয়া, চায়না থেকে জাপান, হাঙ্গেরি থেকে বুলগেরিয়া, রোমানিয়া, সমস্ত দেশে দেশে 40 এবং 50-এর দশকে মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে সে দেশের বিচার ব্যবস্থা জেগে উঠেছিল বলেই সে দেশে এখন মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয় না। জাপানের মিনিমাম 7-8 জন প্রাইম মিনিস্টার এবং গভর্নর জেনারেলদেরকে কাউকে ঝুলিয়ে কাউকে হ্যাং করে মারা হয়েছে। আমরা সমস্ত তথ্য আদালতের সামনে উপস্থাপন করছি, এটা আপনাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত। আজ জাপানে মানবতা বিরোধী অপরাধের কথা চিন্তাও করতে পারেন না, আজকে চীনে মানবতা বিরোধী অপরাধ হয় না, আজকে ইউরোপে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয় না। কেন হয় না? কারণ 40 এবং 50-এর দশকে এই সমস্ত বিশ্বের দেশে দেশে এই বিচার হয়েছে এবং মানবতা বিরোধী অপরাধের মুখোমুখি হয়েছেন সরকার এবং রাষ্ট্রপ্রধানরা। আমরা পুরো তালিকাটা দিয়ে দিয়েছি। আপনার দাবির প্রেক্ষিতে চেয়ারম্যান স্যার তিনি বলছিলেন যে জাস্টিস উইল ডান এবং তিনি আপনাকে ইনশিওর করছিলেন যে দুই পক্ষই যাতে কি বলছিলেন যদি একটু বলেন। চেয়ারম্যান সাহেব বলেছেন ন্যায় বিচার অর্থ হলো দুই পক্ষই ন্যায় বিচার পাবেন। আমিও সেটাই বলেছি আদালতের সামনে। এখানে অনেকেই বলছেন যে আসামি পক্ষে ন্যায় বিচার পাক, আমি বলছি দুই পক্ষই ন্যায় বিচার পাবেন। আপনারা যারা বাইরে কথা বলছেন সিভিল সোসাইটির নামে, মানবাধিকারের নামে বা রাজনৈতিক কর্মী হিসেবে যারা কথা বলছেন তারা ন্যায় বিচারের কথা বলুন। দুই পক্ষের জন্য ন্যায় বিচার, আসামির জন্য যেমন ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্র এবং আদালতের দায়িত্ব একটা জায়গা আছে, অ্যাট দি সেম টাইম আমার ভিতর থেকে 1400-র উপরে মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, 30,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, তাদেরও বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। এটা বলতে যে আমি এলিনর রুজভেল্টের একটা উক্তি কোট করেছি যে বিচার করতে যে রাইট অর রং এইটা ডিসাইড হবে না, বিচার করতে যে ডিসাইড হবে হোয়াট ইজ রাইট। রাইট আর রং ডিসাইড করতে যে এটা সালিশ হয়,
হোয়াট ইজ রাইট এটা খুঁজে বের করা হলো ন্যায় বিচারের মানদণ্ড। সত্য খুঁজে বের করে বিচার করাটাই হলো ন্যায় বিচার। আচ্ছা, আমরা প্রধানত বলার চেষ্টা করেছি যে ডিফেন্স সাইড যে কয়েকটা আর্গুমেন্ট করেছিলেন যে এই আইনটা খুব কঠিন, এই কথাটা বলার চেষ্টা করেছিলেন। তো আমরা বলেছি যে এই আইনটা স্পেশালি তৈরি করা হয়েছে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, জেনোসাইড, ওয়ার ক্রাইমসের মতো আন্তর্জাতিক আইনে যে স্বীকৃত অপরাধ সেগুলো বিচারের জন্য, কারণ এই অপরাধগুলো বাংলাদেশের সাধারণ আইনে নাই। সেই কারণে এই আইনটা স্পেশালি তৈরি করা হয়েছে। আর এই আইনটা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডকে সামনে রেখে তৈরি করা হয়েছে। এই সরকার ক্ষমতায় আসার পরে এই আইনটাকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের সাথে কম্প্যাটিবল করার জন্য অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে। আইসিসি রোম স্ট্যাটিউট, অর্থাৎ যেটা জাতিসংঘের আন্ডারে পরিচালিত যে আন্তর্জাতিক অপরাধ আদালত, সেইখানে যে আইন, সেইটার যে এলিমেন্টস অফ ক্রাইম, সেখানে রুলস অফ প্রসিডিওরের যে বিধানগুলো আছে সেগুলো আমরা আমাদের আইনে ইনকর্পোরেট করে এই আইনটাকে আন্তর্জাতিক আইনের সাথে সমান করা হয়েছে, সেই মানের তৈরি করা হয়েছে। সুতরাং এই আইন নিয়ে তাদের যে যুক্তি সেটা গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত আমরা বলার চেষ্টা করেছি যে কোয়ালিটি অফ এভিডেন্স আমরা এখানে যেটা প্রডিউস করেছি, যে এভিডেন্স এখানে আমরা উপস্থাপন করেছি এটা হিমালয়ের মতো দৃঢ়, ক্রিস্টালের মতো স্বচ্ছ। এই এভিডেন্স নিয়ে যেমন লার্নেড অ্যাটর্নি জেনারেল বলেছেন যে দুনিয়ার যে কোনো আদালতে যদি আপনি এই এভিডেন্সগুলো তুলে ধরেন তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে। আমরা লাইভ উইটনেস এনেছি, ডিজিটাল এভিডেন্স এনেছি, এবং যারা এই এভিডেন্সগুলো জেনারেট করেন, যেখানে তিনি কথাগুলো বলেছেন, সেই সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আদালতে উপস্থাপন করেছি। যাকে অর্ডার দেওয়া হয়েছে তিনি এসে আদালতে সাক্ষী দিয়েছেন। সুতরাং এই এভিডেন্সগুলোকে অকাট্যভাবে যেহেতু প্রমাণ হয়েছে, এগুলো কাট করার মতো কোনো শক্তি ডিফেন্সে ছিল না, এটা আমরা বলেছি। সে কারণে এই অপরাধ সন্দেহের ঊর্ধ্বে প্রমাণিত হয়েছে, সেটা আমরা বলেছি। ফাইনালি আমরা যেটা বলেছি যে এইখানে যারা আসামি, ফাইনাল রায় দেওয়ার সময়ে তাদের আচরণটাকে মিটিগেটিং ফ্যাক্টর হিসাবে বিবেচনা করা হয়, যে অপরাধ করার পরেও তার পরবর্তী আচরণটা ভালো ছিল, তাকে শাস্তি কম দেওয়া যেতে পারে। কিন্তু আমরা দেখিয়েছি বা দেখাচ্ছি যে যারা এখানে আসামি ছিলেন তাদের পরবর্তী আচরণ, তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। এতগুলো মানুষ হত্যার পরে এইভাবে গণহত্যা চালানো, যদিও আন্তর্জাতিক আইনের গণহত্যা না, মাস কিলিংয়ের মাধ্যমে বাংলাদেশে যে পরিবেশ তৈরি করা হয়েছিল, যেভাবে তিনি এত সংখ্যক মানুষকে আহত করেছেন, অঙ্গহানি করেছেন, বাংলাদেশকে বদ্ধভূমিতে পরিণত করেছিলেন, তার জন্য তার কোনো অনুশোচনা নেই। উল্টো তিনি সোশ্যাল মিডিয়ায় নানানভাবে হুমকি দিচ্ছেন, যারা মামলা করেছে, যারা সাক্ষী দিয়েছে তাদেরকে হত্যা করার জন্য, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। সর্বশেষে কদিন আগে তিনি চেষ্টা করছেন বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য। তিনি সেনাবাহিনীকে উস্কানি দিয়েছেন যে তোমাদের কিছু কিছু অফিসারের বিচার হচ্ছে, তোমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াও। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী সেই তার উস্কানিতে পা দেননি। বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ এই উস্কানি বুঝতে পেরেছেন, তারা উস্কানিতে পা দেননি। শুধুমাত্র যাদের বিরুদ্ধে অপরাধের সুস্পষ্ট প্রমাণ আছে, বিচারের প্রক্রিয়া তাদেরকে আনা হয়েছে, এবং সেনাবাহিনী সেটা তাদের আইনের শাসনের প্রতি, ল অব দি ল্যান্ডের প্রতি তাদের সুদৃঢ় অঙ্গীকারের কথা বলেছেন এবং সেটা প্রমাণ করে তারা দেখিয়েছেন। সুতরাং এইসব উস্কানি তাদের বিফলে গেছে। কিন্তু আমরা যেটা বলার চেষ্টা করছি, এইসব কর্মকাণ্ডের মাধ্যমে আসামিরা প্রমাণ করেছেন যে তাদের সামান্যতম অনুশোচনা নেই। তো অনুশোচনাহীন এরকম হত্যাকারীদের ব্যাপারে আদালতের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ থাকা উচিত, যে এরা কোনো রকমের অনুকম্পা পাবার যোগ্য নয়। এটা আমাদের সর্বশেষ সাবমিশন ছিল। এবং আমি বলেছি এই অপরাধের বিচার হচ্ছে এজন্য যে নেভার অ্যাগেইন বাংলাদেশে কখনো আর এরকম দিন যেন ফিরে না আসে, এইভাবে শিশুদেরকে রাজপথে জীবন দিতে না হয়, এইভাবে ভয় এবং আতঙ্কের দিন বাংলাদেশে কখনো ফিরে না আসে। তারিখটা একটু বলে দিবেন। আদালত আগামী 13ই নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন। ওই দিন তিনি ঘোষণা করবেন কবে রায়টা প্রোনাউন্স করবেন। 13 তারিখে তিনি একটা সংক্ষিপ্ত তারিখ দিয়ে সেই দিন তিনি রায়টা ঘোষণা করবেন। 13 তারিখে ফর ডিক্লারেশন অফ আ প্রোনাউন্সমেন্ট অফ দি ডেট অফ জাজমেন্ট, এই জন্য ফিক্স করা হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সিসির সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন বিএনপি নেতারা, সরাসরি যাচ্ছি সেখানে। নির্বাচন কমিশনের হয়তো 5 জন বা কয়েকজন সদস্য রয়েছেন, তারা আমাদের যে সংবিধান, সেই সংবিধানের মাধ্যমে তারা এখানে এসেছেন এবং একথা বলার অপেক্ষা রাখে না, নির্বাচন কমিশনের নিজস্ব যে জনবল সেটা কিন্তু অত্যন্ত সীমিত। আমাদের দেশে ইংল্যান্ড এবং আমেরিকার মতো আমরা নির্বাচন করি একটি দিনে, সাধারণ নির্বাচন একটি দিনে অনুষ্ঠিত হয়, সকাল থেকে বিকেল বা সন্ধ্যা পর্যন্ত।
কাজে একটি দিনে এই যে বিরাট কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞ যদি আমরা অনুষ্ঠান করতে যাই তাহলে আপনারা ধারণা করে দেখুন, আমি কথা বলছি, আমাদের 300টি নির্বাচনী এলাকা রয়েছে, আমাদের প্রায় 42,000 ভোট কেন্দ্র রয়েছে এবং এক একটি ভোট কেন্দ্রে গড়ে 5 থেকে 6টি পর্যন্ত 5 থেকে 7টি গড়ে এখানে বুথ থাকে। তাহলে চিন্তা করতে পারেন যে কত বড় একটি কর্মযজ্ঞ। এবং আজকে এই যে বললাম 5 জন নির্বাচন কমিশনার যারা সংবিধানের মাধ্যমে তারা এখানে অ্যাপয়েন্টেড হয়েছেন, কিন্তু এটা তো শুধু এই 5 জন করতে পারবেন না এবং এর জন্য যে বিশাল একটি ম্যান পাওয়ার যেটা লাগবে সেটা কি করে নির্বাচন কমিশন? মূলত সরকার থেকে তারা সেই দিনের জন্য বা কয়েকদিনের জন্য তারা ধার করে নিয়ে আসে এবং আমাদের সংবিধান অনুযায়ী সেই কিছুদিনের জন্য সেই সরকারি কর্মকর্তারা কিন্তু এক্সিকিউটিভ ব্রাঞ্চের কর্মকর্তা না হয়ে তারা কিন্তু নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে, এটাই হচ্ছে বড় প্রশ্ন, আমরা মোটামুটি একটা হিসাব করে দেখেছি যে কমপক্ষে 10 লক্ষ লোকের প্রয়োজন হবে নির্বাচনের দিকে। তো তাহলে যদি এই বিশাল একটি জনগোষ্ঠীর প্রয়োজন হয়, তারা কারা? এই প্রশ্নটি আমাদের বিবেচনায় এসেছে এবং এটা বিবেচনায় করছি। কারণ এর একটি বিশাল অংশ বাংলাদেশের যে প্রশাসন, সিভিল প্রশাসন, সেখান থেকে আসে, পুলিশ প্রশাসন থেকে একটি বিশেষ অংশ আসে, আমাদের বিচার বিভাগ থেকে কিছু আসে, ম্যাজিস্ট্রেট যারা আছেন বাংলাদেশে তারা আসেন এবং আপনারা জানেন যে আমরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য সামরিক বাহিনীর সহায়তা আমরা কামনা করি। এই বিষয়গুলি আপনাদের মনে রাখতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমরা এখানে উত্থাপন করেছি এবং তাদের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা আলাপ করেছি। আমি এখানে আনন্দের সঙ্গে বলছি, আমরা যে কথাগুলো এখানে আলোচনা করতে এসেছিলাম এই প্রশ্নগুলো কিন্তু নির্বাচন কমিশন নিজেদেরও প্রশ্ন। তারাও কিন্তু এক বাক্যে একটি কথা বলেছেন যে তারা দৃঢ় প্রতিজ্ঞ, তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে এবং আমরাও বলেছি যে আমরা সেটাই চাই। সিসির সঙ্গে বৈঠক শেষে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে কথা বলছেন বিএনপি নেতারা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বিএনপির ব্রিফিং এর বাকি অংশ সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। 2 বছর পর ঘরের মাঠে সিরিজ হার এড়ানোর পরীক্ষা মেহেদী হাসান মিরাজদের সামনে। তৃতীয় ম্যাচে পরিবর্তন আসতে পারে টাইগারদের ব্যাটিং লাইন আপে। মিরপুরে কাল ম্যাচ শুরু বেলা 1:30টায়। ডুয়ার ম্যাচে চিন্তার কারণ অধিনায়ক নিজেই। ব্যাটে বলে পারফরমেন্স নেই, ড্রেসিং রুমেও নিয়ন্ত্রণ হারানোর গুঞ্জন মিরাজকে ঘিরে। মাঠে তার একের পর এক ভুলে ভুগছে বাংলাদেশও। তবে উইন্ডিজের বিপক্ষে এই সিরিজ জয়ে দুঃসময় কিছুটা হলেও কমবে মিরাজের। তবে দ্বিতীয় ওয়ানডের পর কাজটা আরও কঠিন হবে। 2 ম্যাচের মাঝে একদিন বিশ্রামে কাটিয়েছে দল। সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে আসতে পারে পরিবর্তন। ব্যাটিং ইউনিটের শক্তি বাড়াতে ফেরানো হতে পারে তানজিদ তামিমকে। প্রথম 2 ম্যাচের মতো শেষ ওয়ানডেতেও উইকেট হবে ধীরগতির। দাপট থাকবে স্পিনারদের। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচার কাজ শেষ। রায় কবে জানা যাবে 13 নভেম্বর। অপরাধ প্রমাণের দাবি রাষ্ট্রপক্ষের, সর্বোচ্চ শাস্তি আশা। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আগে গণভোট দাবি জামায়াত আমিরের। ক্ষমতায় গেলে নির্বিঘ্নে থাকবেন সংখ্যালঘুরা। অতীতে দলীয় ভুলের জন্য চাইলেন নিঃশর্ত ক্ষমা। এবং প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা। আলোচনায় জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিয়ে গুরুত্ব। এ ছিল সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন তাজিন খন্দকার। যশো, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।